আমরা একটু বিএনপি এবং ভারতীয় হাই কমিশন নিয়ে একটু আলোচনায় থাকি। তাহলে আপনি বলছেন যে এটা একটা বলেন। মানে এটা এমন একটা মানে সৌজন্য সাক্ষাৎকার, কিন্তু বিএনপির যে রাজনীতি, সেই রাজনীতির একটা বড় অংশ জুড়ে রয়েছে যে বাংলাদেশে আওয়ামী লীগের ক্ষমতায় থাকার জন্য ভারত দায়ী, ভারতীয় লোকজন বাংলাদেশে আওয়ামী লীগ এবং বাংলাদেশ সরকারকে নিয়ন্ত্রণ করে, এবং ভারতের সাথে বিএনপির সম্পর্ক ভালো খারাপ আমরা নানা রকম শুনি। সেই জায়গা থেকে কিন্তু আপনি একটা মন্তব্য করবেন, সেই জায়গা থেকে এটা একটা ব্রেক থ্রু অন্তত কিনা যে আপনাদেরকে আসলে খাওয়া দাওয়া চলছে, দাওয়াত 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 আমি এটাকে একটি পজিটিভ স্টেপ হিসেবে নিব। এই কারণে প্রথম কথা, বিএনপি কখনোই এটা কখনোই আমরা বলিনি যে ভারতের লোকজন এখানে কিছু করছে বাংলাদেশের পলিটিক্সে। আমরা বলেছি, আমি মনে করি এটা এবং আমি বিশ্বাস করি এটা আওয়ামী লীগের একটা নোংরা রাজনীতি। আওয়ামী লীগ একটা পারসেপশন ক্রিয়েট করতে চায় যে ভারতের সাথে, সেটা করলে হয়তো তাদের বাংলাদেশে ইন্টারনালি তাদের পলিটিক্সে সুবিধা হয় বা তাদের কোনো বেনিফিট তারা পেয়ে থাকতে পারে। সেই কারণেই কিন্তু তারা এটা করে। আমি এবং আমাদের মহাসচিব সহ একটা ডেলিগেশনকে ভারতীয় হাই কমিশনার ইনভাইট করেছে। এর আগেও যে হাই কমিশনার বিক্রম ছিলেন, ওনার সাথেও কিন্তু আমাদের আলাপচারিতা হয়েছে। এটা আমি বলবো যে ভারতও হয়তো চিন্তা করছে যে যদি বাংলাদেশের সাথে ভারতের একটি পিপল টু পিপল রিলেশনশিপ বজায় রাখতে হয়, একটা ভালো সুসম্পর্ক দীর্ঘকালের জন্য বজায় রাখতে হয়, তাহলে সেই ক্ষেত্রে সব রাজনৈতিক দলের সাথে তাদের সম্পর্ক থাকা প্রয়োজন বা যোগাযোগ থাকা প্রয়োজন। সেটা হয়তো ভারতও চিন্তা করছে। আপনি এটা বলছেন যে এটা আওয়ামী লীগের অপপ্রচার, কিন্তু বিএনপির রাজনীতিটাই কি এরকম না যে আওয়ামী লীগের সাথে ভারতের অনেক বেশি সম্পর্ক, আওয়ামী লীগ ভারতের কাছে দেশ বিক্রি করে ফেলছে, আওয়ামী লীগ ভারতের সাথে অতি বেশি সম্পর্ক করছে, যা ইচ্ছা তাই দিয়ে দিচ্ছে, দেশের স্বার্থ দেখছে না? আমি তো বিএনপির শীর্ষ নেতাদের কাছে বৈঠকে, আলোচনায়, সাংবাদিকদের কাছে শুনেছি যে মানে ভারতের সাথে সম্পর্ক নিয়ে নানা রকম কথা বলতে, সেটি আপনিও জানেন। দেখেন, যখন পলিসিগত কোনো সিদ্ধান্ত ভারত সরকার থেকে আসে, বা যখন আমরা মনে করি, বিএনপি মনে করে যে বাংলাদেশের স্বার্থ বা বাংলাদেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে কোনো এগ্রিমেন্ট হচ্ছে, সেটা ভারতের সাথে হোক, রাশিয়ার সাথে হোক বা চায়নার সাথে হোক, সেটা কিন্তু বিএনপি কথা বলেছে। বিএনপি যখন সুন্দরবনে যখন এই পাওয়ার প্ল্যান্ট হয়, তখন কিন্তু বেগম খালেদা জিয়া প্রেস কনফারেন্স করে কথা বলেছে। যখন বর্ডার কিলিং হয়, তখন কিন্তু বিএনপি কথা বলে। এগুলো একটা ন্যাশনালিস্ট পার্টি হিসেবে আমাদের অবশ্যই আমাদের দেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিরুদ্ধে কোনো কাজ হলে সেটা আমরা বলবো। সেটা ভারতকে আলাদা করে দেখার কিছু নাই। এবং এটা কিন্তু আমরা মনে করি যে আমরা এখন যেটা ভারত, যেহেতু ভারত আমাদের তিন দিক থেকে ভারত আমাদেরকে ঘিরে রেখেছে, ভারতের সাথে সুসম্পর্ক অবশ্যই আমাদের থাকা প্রয়োজন, এবং ভারতও সেটা মনে করে যে শুধু একটি দল বা একজনের সাথে সুসম্পর্ক রেখে ভারতের কোনো বেনিফিট হচ্ছে না, ভারতের সবার সাথে সুসম্পর্ক রাখা উচিত। আমার ফাইনাল প্রশ্ন এই বিষয়ে যে আপনি এটি মনে করেন কিনা যে বিএনপি সাংগঠনিক সম্পাদক হিসেবে যে আওয়ামী লীগ 3 বার পর ক্ষমতা আসছে, 14 বছর বা 15 বছর ধরে ক্ষমতায় আছে, এবং সেটি আছে হচ্ছে ভারতীয় সরকারের সরাসরি সাহায্যে বা আনুকূল্যে? দুটো কারণে আওয়ামী লীগ ক্ষমতা আছে। কারণ আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থাটাকে ভেঙে দিতে পেরেছে, এটা তাদের একটা সাফল্য। প্রশাসনকে একেবারেই দলীয়করণ করতে পেরেছে, সেটা তাদের আরেকটি সাফল্য। এবং তারা র্যাব, পুলিশকে যেভাবে ব্যবহার করতে পেরেছে, অন্য কোনো সরকার, ওনারা নিজেরাও 96 সালে সেটা পারে নাই করতে। তো সুতরাং এটা অত্যন্ত একটা বিশাল সাফল্য, এটা একটা প্রধান কারণ। দ্বিতীয় কারণ আমি মনে করি যে হ্যাঁ, সেটা আমরা আগেও বলেছি যে 2014 নির্বাচনের আগে যে নির্বাচনে আমরা যাইনি, সেই নির্বাচনের আগে তৎকালীন কংগ্রেস সরকারের যে ফরেন সেক্রেটারি ছিলেন সুজাতা সিং, উনি এসে যে ডিপ্লোমেসি দেখিয়েছিলেন তখন বাংলাদেশে, এরশাদ সাহেবের সাথে দেখা করে এরশাদ সাহেব বাইরে এসে সব প্রেসকে বলে দিল যে ওনাদেরকে বাধ্য করা হচ্ছে নির্বাচনে যাওয়ার, যেখানে বিএনপির সাথে তারা কোনো আলাপই করে নাই। আমি মনে করি সেখান থেকে এখন ভারতেরও একটা ফরেন পলিসিতে বাংলাদেশের ব্যাপারে চেঞ্জ এসছে, এবং সেটা আমি একটা নাগরিক হিসেবে ফিল করি। ওকে, আপনাকে ধন্যবাদ। আমি আবার ডক্টর সেলিম মাহমুদ আপনার কাছে ফিরে যেতে চাই। ডক্টর সেলিম মাহমুদ, আমি জানতে চাইছিলাম যে নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হওয়ার লক্ষণটা আসলে কি 2018 নির্বাচন থেকে, সেটি কেমনে আলাদা হবে? আমরা তার আগে দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে বিএনপি নেতৃবৃন্দের সাথে ভারতীয় রাষ্ট্রদূত এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠকে রাজনীতিতে কোনো ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করেন কিনা? শতকরা 22% দর্শক মনে করেন যে হ্যাঁ পরিবর্তন আনবে, না বলে মনে করেন শতকরা 78% দর্শক। 52,000 দর্শক ভোট দিয়েছেন। ডক্টর সেলিম মাহমুদ, সুষ্ঠু অবাধ নির্বাচনের কি লক্ষ্য, আমরা কিভাবে সেটিকে আলাদা দেখব 2018 নির্বাচন থেকে?
আচ্ছা, খালিদ মহিউদ্দিন, জি। আমি আপনার প্রতি সম্মান রেখে বলছি, 2018 যে নির্বাচনটা আপনি দেখুন, আমি এখানে একটা কম্পারেটিভ স্টাডি করি। 2014 5ই জানুয়ারি নির্বাচনে সেখানে বিএনপি নির্বাচনকে প্রতিহত করতে চেয়েছিল। খেয়াল করুন, অনেকে আমাদেরকে ব্লেম দেয় যে আমরা এই নির্বাচনে একতরফা নির্বাচন করছি। নো, আমরা কিন্তু বিএনপি কে ইয়ে করিনি, আউট করিনি। বিএনপি নির্বাচনে না এসে তারা শক্তি প্রয়োগ করে আগুন সন্ত্রাসের মাধ্যমে এই নির্বাচন প্রতিহত করতে চেয়েছিল। জনগণ তাদের সাথে ছিল না, তারা ফেল করেছে। তারা কিন্তু 1 বছর বাংলাদেশে কি আগুন সন্ত্রাস, পেট্রোল বোমা, এগুলো তারপরে 18 নির্বাচনে তারা নির্বাচনে আসলো, সংলাপ হলো, ডক্টর কামাল হোসেন নেতৃত্বে আসলো এবং আমরা এটাকে পজিটিভ নিয়েছি। কিন্তু দেখুন, আমি আপনাকে প্রশ্ন করি, বাংলাদেশের কোথায় কোন বিএনপি ক্যান্ডিডেট আপনার সত্যিকার অর্থে নির্বাচনটা করেছে? তাদের পোস্টার ছেপেছে? যেমন আমি তো করেছি। তাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খানের কাছে 12 কোটি টাকা চাল দাবি করেছে। তারপরে এনাম আহমেদ চৌধুরীর কাছে 8 কোটি টাকা চেয়েছিল। বাংলাদেশের প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে বিএনপি 4-5 জন করে, ইনক্লুডিং মাই কনস্টিটিউয়েন্সি, যেখানে এসএনএফ মিলনকে নমিনেশন দেওয়া হয়নি, সে ঢাকায় এখানে ব্যারিকেড করেছিল। তারপরে আরেকজনকে নমিনেশন দিয়েছে। এমন শোনা যায় সারা দেশে একটা বড় ধরনের মনোনয়ন বাণিজ্য হয়েছিল। সেই মনোনয়ন বাণিজ্যের কারণে বিএনপি কিন্তু নির্বাচনে এসেছিল আসলে মনোনয়ন বাণিজ্যের জন্য। কয়েকশো কোটি টাকা নানাভাবে বিদেশে পাচার হয়েছে। আমার প্রশ্ন এটা না, ডক্টর সেলিম মাহমুদ, আমার প্রশ্ন হচ্ছে 2018 নির্বাচনেরটা কি আপনি মনে করেন যে এইবার 2023-এ যে নির্বাচন হবে বা 2022-এর শেষে যে নির্বাচন হবে সেটা 2018-র মতোই হবে নাকি কোনোভাবে আলাদা? না, শুনেন, আমি যেটা বলছি, দেখুন, এই তারা নির্বাচনটাকে নিজেরাই নষ্ট করার চেষ্টা করেছিল। যা কিছু করে বিএনপি করে। না, আমরা খেয়াল করি, আমরা তো নির্বাচনে সিরিয়াস ছিলাম, তারা সিরিয়াস ছিল না। ওই যে বলেন আপনার আবানি মহামডান যদি খেলা হয়, এক পক্ষ যদি না আসে কি হয়, ওয়াকওভার হয়ে সবাই হাত দিয়ে গোল দিয়ে দেয় অনেকগুলা। তারা এখন যেটা হচ্ছে, এই নির্বাচনে আমি আপনাকে একটা নির্বাচনী প্রক্রিয়া নিয়ে কথা বলছেন তো, বাংলাদেশের ইতিহাসে আপনার 1972 সালের সংবিধানে আপনার নির্বাচন কমিশনের সৃষ্টি হয়েছে এবং একটা স্বাধীন কমিশন হিসেবে কিন্তু নির্বাচন কমিশনকে সংবিধানে ঘোষণা করা হয়েছে। কিন্তু আমি খেয়াল করেন, বঙ্গবন্ধুর সময় আরপি হয়েছিল, তারপরে শেখ হাসিনার আগে কোন সরকার নির্বাচনী ব্যবস্থাকে স্বয়ংসম্পূর্ণ এবং কার্যকরী এবং টেকসই করার ব্যবস্থা, বরং এই বাংলাদেশে আমরা দেখেছি ইউনিফর্মে। এই কথাটা অনেকবার শুনতেছি, মানে কমিশন কি শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করিয়েছে, শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করা কি করবে যেটা 2018 থেকে আলাদা? আমার সেটাই প্রশ্ন। না, আমি আপনাকে বলি, রাতে ভোট হবে, আমরা কি কাজ করেছি। আপনার খালিদ মনে আছে, আপনি তখন নিশ্চয়ই সাংবাদিক বা আপনি প্রশাসনে ছিলেন। আপনার সেই মেয়র হানিফ যে নির্বাচন করেছিল, তারপরের দিন লালবাগে 7টা লাশ পড়েছিল। যারা যে আওয়ামী লীগ এবং যুবলীগের যে সমস্ত নেতাকর্মী তার আগের দিন সংগঠন হিসেবে কাজ করেছিল মেয়র হানিফকে নির্বাচিত করার জন্য, তাদেরকে ব্রাশ ফায়ার করে এই ঢাকা শহরে মারা হয়েছিল। এবং আপনার ওই মতিন চৌধুরী 2018 থেকে 2023 এর নির্বাচন কিভাবে আলাদা হবে ডক্টর সেলিম মাহমুদ? দেখুন, আমরা যে ব্যবস্থা করা হয়েছে নির্বাচন কমিশনকে স্বাধীন এবং স্বয়ংসম্পূর্ণ করার জন্য, 2018 সালেও ছিল। না, 18 ছিল। এখন জিনিসটা হচ্ছে কি, বিএনপি সে সময় তো কোঅপারেট করেনি, বিএনপি সেভাবে হোল হার্টেডলি নির্বাচনে আসেনি। বিএনপি এবারও কোঅপারেট করবে না, অর্থাৎ 2018 মধ্যে বিএনপি শুনেন, বিএনপি যদি কোঅপারেট না করে, আমরা তো রেগুলেটর না, নির্বাচনটা তো আমরা করব না, নির্বাচন করবে নির্বাচন কমিশন। তাকে সাংবিধানিক, আইনি, রেগুলেটরি, আর্থিক, প্রশাসনিক। ডক্টর সেলিম মাহমুদ, আপনি অতি চমৎকার করে বলেছেন এবং আপনি একজন শিক্ষক, জুরিস্ট, সবকিছু। কিন্তু আপনি কি খেয়াল করেছেন, শুধু একসাথে বসে খাওয়ার জন্য, নির্বাচনের সময়ের কথা বাদ দেন, একসাথে বসে খাওয়ার জন্য 52 জনকে গ্রেফতার করা হয়েছে কোন একটা জেলার কিছু নেতাকর্মী বিএনপির বসে একসাথে খাচ্ছিল। বলা হয়েছে যে তারা ষড়যন্ত্র করতেছে। বিএনপি ষড়যন্ত্র করবে না, কি করবে আওয়ামী লীগের বিরুদ্ধে? বিএনপি তো আওয়ামী লীগের করবে, তাই জন্য তারা গ্রেফতার করবে। আমি দেখুন, এটা স্থানীয় পর্যায়ে, তারা জাতীয় পর্যায়ের কোন নেতা না, স্থানীয় পর্যায়ে। এটা অন্য কোন বিষয় আছে, সেটা আমি এটা জানবে, আমি এটা তো গোয়েন্দা সংস্থারা ভালো জানবে, আমি আমার জানার কথা না। তা আমি শুনেছি এটা স্থানীয় পর্যায়ের বিষয়। দেশ চালাইতেছে।
আমাকে তো বলতে না দেন না আমার নির্বাচনের কথা কথা। শুনেন, না এই বিষয়ে হ্যাঁ। এটা যাদেরকে গ্রেফতার করেছে তারা কিন্তু কেউই আপনার জাতীয় পর্যায়ের নেতা না, এবং তাদের চেনার কোনো কারণ নেই। আমি জানি না কি না না 52 জনকে ডক্টর সেলিম মাহমুদ 52 জনকে গ্রেফতার মানে 53 নেতা কর্মীকে কেন গ্রেফতার করা হলো? কেন তারা রাজধানীর বনানীতে একটা ক্লাবে খাইতে গেলেন 53 জন নেতা কর্মীকে গ্রেফতার করা হলো? কি বলা হলো? বলা হলো যে তারা রাষ্ট্রবিরোধী কোনো পরিকল্পনা করছেন। তো আপনি বিএনপি আপনি কিভাবে এই দেশে একটা সুষ্ঠু নির্বাচন সুষ্ঠু একটা এটা এখন ইলেকশন আসে নাই, ইলেকশনের বছর। খালিদ শুনেন নিশ্চয়ই কোনো কারণ আছে, কি কারণ হতে পারে? কোনো কারণ আছে যে কারণে সেটা তো রাষ্ট্রীয় আমাদের যে আইন প্রয়োগকারী সংস্থা তারা ভালো জানেন, এবং সেটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ভালো বলতে পারবেন, কিন্তু আমি এই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি না, সুতরাং আমার কমেন্ট করা ঠিক হবে না। বাট নিশ্চয়ই কোনো কারণ আছে। দেশের অনেক বিষয় থাকে যেগুলো হয়তো আমরা জানি না। জি আচ্ছা, তাহলে আপনার কাছ থেকে কি আমরা এটি জানতে পারলাম? আমি একটু শামা ওবায়দের কাছে আসি যে আচ্ছা আমি একটু আমাকে খালেদ ভাই শামা 1 মিনিট, আপনি কি আসলে আমাদেরকে এটি বললেন, মানে আপনি কি স্যাটিসফাইড? আমার প্রশ্নের উত্তর কি দেওয়া হলো যে 2018 থেকে 2023 এর নির্বাচন কোথায় আলাদা হবে? স্যার আপনি যদি একটু বলতেন। আলাদা হবে কিভাবে? না শামা 1 মিনিট, আমি হ্যাঁ সেলিম ভাই কি? আমি আপনাকে বলি একটা, খালিদ আপনি একজন আপনি বাই দ্য টাইম আপনি বিশেষজ্ঞ হয়ে গেছেন গত কয়েক বছর ধরে, আপনি অনেক বিশেষজ্ঞ হয়ে গেছেন বললে কেমন জানি ঠেস দেওয়া মনে হয়। বিশেষজ্ঞ হয়ে যায় নাই, জার্নালিস্টরা সব বিষয়ে ট্রেডে কাজ করে, আমাদের কাজই এটা। অ্যানালিটিক্যাল আমি বলি আপনি অ্যানালিটিক্যাল অনেক কাজ করেন বহু বছর ধরে, আমি আপনাকে অনেক ভাবে চিনি। আমি দায়িত্ব নিয়ে একটা কথা বলছি। জি বল। এই নির্বাচন কমিশন আপনি খেয়াল করুন, পৃথিবীর একটা ইউর লিডার মানে অ্যাম্বাসেডরদের সাথে আমাদের একটা বৈঠক হয়েছিল, তারা আমাদের একটা খুব চমৎকার কথা বলেছে। তারা বলেছেন যে উই আর ইন্টারেস্টেড ইন দি প্রসেস নট দ্য আউটকাম। খেয়াল করেন, উই আর ইন্টারেস্টেড অ্যাবাউট দি প্রসেস নট দ্য আউটকাম। এখন দি প্রসেস ইন প্লেস যে আমি খেয়াল করি, অনেকে বলেন যে আমরা বাংলাদেশে একটা নির্বাচন চাই, একটা ভালো নির্বাচন চাই। মনে হচ্ছে বাংলাদেশে একটা নির্বাচন হলে সারা জীবনে যে একটা নির্বাচন হওয়া দরকার সেটা হলে শেষ। নো, বাংলাদেশে প্রতি 5 বছর অন্তর অন্তর এবং যত স্থানীয় নির্বাচন সবগুলো ফ্রি অ্যান্ড ফেয়ার হতে হবে। এই জন্য কি দরকার? এই জন্য একটা টেকসই ব্যবস্থা, একটা ক্রেডিবল, একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। বাংলাদেশে যদি একটি ভালো নির্বাচন হয়, সারা জীবন বাংলাদেশে আওয়ামী লীগ সরকার থাকা দরকার, কারণ আওয়ামী লীগ একটি টেকসই নির্বাচনের ব্যবস্থা করতে পারে না। আমরা সিস্টেমটাকে এমন ভাবে করেছি, আপনি ইলেকশন কমিশনের ওয়েবসাইটে যান, আপনি দেখবেন যে there is a list of laws, rules, regulations, policies, guidelines. এগুলো কেন? অর্থাৎ ওই যে 72 এর সংবিধানে নির্বাচন কমিশনকে যে সাংবিধানিক ক্ষমতা দেওয়া হয়েছে, আমার মনে হয় আমার বক্তব্য পরিষ্কার। আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার। আমরা একটু শামা আপার কাছে আসি। শামা ওবায়দ, আপনি এই প্রসঙ্গে বলতে চাইছিলেন, আমাদের প্রশ্নটা আমরা একটু পরে করছি। শামা আপা। আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি তো অনেকক্ষণ ধরে সেলিম সাহেবকে প্রশ্ন করছেন নির্বাচন নিয়ে, এবং উনি দায়িত্ব নিয়ে কথাগুলো বলছেন। তো উনি যতই দায়িত্ব নিয়ে কথাগুলো বলুক না কেন, ওনার সরকারের একমাত্র দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে, উনি বললেন না যে নির্বাচন সিরিয়াসলি করেছে 2018 সালে আওয়ামী লীগ, নির্বাচন সিরিয়াসলি তারা আগের দিন রাতে তারা চুরি করেছে। এবং জুডিশিয়ারির কথা বলছেন, আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট কিভাবে বাতিল হলো সেটা নিয়ে আলোচনা করছি। কোন জুডিশিয়ারি? আপনার বাংলাদেশের নির্বাচন নিয়ে একটা করে একটু বলেন। নির্বাচন নিয়ে আপনি বলছিলেন আওয়ামী লীগ চুরি করেছে, আওয়ামী লীগ চুরি করেছে ঠিক, এটি হয়তো ঠিক, কিন্তু বিএনপি প্রসঙ্গে আওয়ামী লীগ যা বলছে বা ডক্টর সেলিম মাহমুদ যা বলছেন সেটি কোন দিক দিয়ে বেঠিক সেটিও যদি আপনি বলতেন। কয়েকজন করে দল দেওয়া, সেইটা তো ভাই ওনাদের তোতা পাখির মতো শিখে আছে, দায়িত্ব নিয়ে বলে সেলিম সাহেবরা আপনাদের টক শোতে। আমি বলছি, দুইটাই বলছি। প্রথম কথা হচ্ছে জুডিশিয়ারি নির্বাচন নিয়ে যেটা হয়েছে, এই যে সুপ্রিম কোর্টে, এইটাই কি প্রমাণ করে না যে বাংলাদেশের আইনের অবস্থা কি, আইনের শাসনের অবস্থা কি? আপনি কিসের ইলেকশনের কথা বলতেছেন? আচ্ছা, এখন উনি যেটা কেয়ারটেকার গভর্নমেন্টের কথা বলছে, কেয়ারটেকার গভর্নমেন্টের উনি ভুলে গেছেন। উনি তখন আওয়ামী লীগ করতেন কিনা জানি না, তখন যখন 2009 সালে যখন শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসলো, তখন বর্তমান প্রধানমন্ত্রী ও একটা পার্লামেন্ট টিম করে দিয়েছিল, যেখানে সৈয়দা সাজ্জাদা চৌধুরী, সঞ্জিত সেনগুপ্ত, তোফাল আহমেদের মতো খাগু পলিটিশিয়ানরা ছিলেন। এবং সেই টিমের দায়িত্ব ছিল তত্ত্বাবধায়ক সরকার থাকবে কি থাকবে না রিপোর্ট তৈরি করে পার্লামেন্টে প্রধানমন্ত্রীর কাছে পেশ করা। সেই রিপোর্টে ওনাদের নিজেদের লোকজনই বলেছে যে তত্ত্বাবধায়ক বর্তমান বাংলাদেশের রাজনীতি ব্যবস্থা
নাই। শামা আপা এটা তো তারা কোনোদিন লুকায় না, নাই। ইভেন তাদের অ্যাটর্নি জেনারেল, তাদের অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম, না মাহবুব আলম সাহেব কিন্তু ব্রিফ ছিল তত্ত্বাবধায়ক সরকার যাতে থাকে। মাহবুব আলম সাহেব কোর্টে মানে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত চেষ্টা করেছে তত্ত্বাবধায়ক সরকার রাখার জন্য। না না, এখন আমি সেটাই বলছি। এখন কোর্ট বাতিল করে দিলে ওনারা কি করবে? না তারপরে সেটাই তো আমি বলছি। এখন খায়রুল হক, এখন সিনা সাহেব তো পালা যেতে হয়েছে, ওনারা নাকি বন্দুক টাকা বিদায় করছে দেশ থেকে। এখন যখন এই ধরনের ঘটনাগুলো বাংলাদেশের মতো দেশে ঘটে, তখন তো আপনি জুডিশিয়ারি নির্বাচন এগুলো খুব খেলো হয়ে যায়। এবং আমি বিএনপির কথা বলি এখন। আচ্ছা, আরো একটা কথা নির্বাচন শেষ করিনি। এই যে অ্যামিকাস কিউরি একটা ছিল ওই কেয়ারটেকার গভর্নমেন্টের সিদ্ধান্তের সময় কোর্টে, হ্যাঁ রাইট, সরি আমি অ্যামিকাস কিউরি 10 জন ছিল। কামাল হোসেন সাহেব ছিলেন, টি.এইচ. খান ছিলেন, মাহমুদুল হাসান, আমিরুল ইসলাম, রকুনুদ্দিন মাহমুদ, ডক্টর শহীদ, ডক্টর রফিকুল হক, এরা সকলেই কিন্তু মত দিয়েছে কেয়ারটেকারের পক্ষে। তো এদের মতামতের কোনো দাম সরকারের কাছে ছিল না। কোর্ট যে বলেছে, ছোট করে বলবো, জাস্টিস খায়রুল হক ওনার কাছে জানতে চেয়েছিলেন যে আপনারা কি মনে করেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের সাংঘর্ষিক? কারণ আমাদের হচ্ছে রিপ্রেজেন্টেটিভ টাইপ অফ গভর্নমেন্ট, এখানের মধ্যে হচ্ছে যে একজন অনির্বাচিত সরকারকে আসতে পারে। তারা কিন্তু সবাই বলছিলেন যে হ্যাঁ এটা সাংঘর্ষিক, কিন্তু এটা আমাদের দরকার। তারা কিন্তু এই প্রশ্নে যখন আসেন, এখন খায়রুল হক সাহেবের কাছে প্রশ্ন ছিল যে এটা সাংঘর্ষিক কি সাংঘর্ষিক না, সেটার উত্তর তিনি দিয়েছেন যে এটা সাংঘর্ষিক। আমাদের দেশে কিন্তু সংবিধান যদি আপনি মানেন, এক সেকেন্ড জায়গা কিন্তু নাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকতে পারে। জি ডক্টর সেলিম মাহমুদ, আপনি পরে বলেন। জি শামা বলেন। বিএনপিকে যে অ্যালিগেশনটা উনি করছে এটা খুবই পরিষ্কার। 2018 সালের নির্বাচনে আমাদের বহু ক্যান্ডিডেট নির্বাচনে 7 দিন আগে যেতে পেরেছে এলাকায়, কারণ তার বিরুদ্ধে নির্বাচন কমিশন ট্রাইব্যুনালের মামলা, বিভিন্ন মামলা দিয়ে তাকে আটকে রেখেছে। আমাদের অনেক যারা ভায়াবল ক্যান্ডিডেট, যারা জিতবে, যেসব ক্যান্ডিডেটদেরকে মামলা দিয়ে তাদেরকে আটকে রেখেছে। বহু 3 দিন আগে অনেক ক্যান্ডিডেট এলাকায় গেছে। আমাদের বাধ্য হয়ে কিছু কিছু জায়গায় আমাদের একের অধিক নমিনেশন দিতে হয়েছে। এইটা হচ্ছে এইটাই ঘটনা ঘটেছে। এখন আপনি ইউরোপিয়ান ইউনিয়ন যেটা বলেছে না, এমনই বলছি, শোনা কথা শুনেছি যে টাকা পয়সা, ভাই আমরাও তো শুনেছি যে আপনারা 2 সেট আওয়ামী লীগ 2 সেট 300টা সিটে শেখ হাসিনা 600টা ক্যান্ডিডেট রাখছে। বিএনপি আসলে একরকম ক্যান্ডিডেট, বিএনপি না আসলে আরেক রকম ক্যান্ডিডেট, এবং বিএনপি না আসলে যেসব ক্যান্ডিডেটটা দাঁড়াইছে তাদের সবার কাছ থেকে আওয়ামী লীগ টাকা খাইছে। এটাও তো শোনা যায়, সেগুলো তো আমরা বলে বেড়াচ্ছি না। কিন্তু শামাপা একটু ছোট করে বলতে চাই যে একই আসনে একাধিক ক্যান্ডিডেটের যে ব্যাপার, একটা আসনের মধ্যে 2টা 3টা ক্যান্ডিডেট, সবই কি আসলে মামলা মোকদ্দমা এগুলির জন্য? মামলা মোকদ্দমার ক্ষেত্রে তো আমরা দেখেছি যে এরশাদ সাহেব মানে জেলখানা থেকে 5 আসনের মধ্যে 5টা জিতে গেছে, মানে মামলা মোকদ্দমা তো পাস করে আসতে সমস্যা করে না। না এখন আপনি যদি নরমাল মামলা মোকদ্দমা হয়, ভাই একটা কথা, অনেকে নির্বাচন কমিশন লিখিতভাবে বলেছে 2000, আপনার কি মনে আছে শেখ হাসিনার সাথে বিএনপি টিম 2বার বৈঠক করেছিল 18 সালের নির্বাচনের আগে, এবং সেখানে কিছু কথাবার্তা সেখানে কিছু কথাবার্তা হয়েছিল, কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে, এবং ওয়ারেন্ট ছাড়া কাউকে অ্যারেস্ট করা যাবে না, যেটা তারা রাখে নাই, হয় নাই। এবং এইটার বাইরেও ট্রাইব্যুনাল যে ডিসির অফিসে সিলেকশনের জন্য গেছে, আওয়ামী লীগের ক্যান্ডিডেট পাস হয়ে গেছে, বিএনপি ক্যান্ডিডেটকে আটকে দিয়েছে, এবং এই প্রসেস থেকে বের হয়ে আবার নির্বাচনী এলাকায় যেতে যেতে বিএনপি ক্যান্ডিডেটের টাইম চলে গেছে। এই ঘটনাগুলো কিন্তু ঘটেছে, আমার সাথেই ঘটেছে। এবং ইউরোপিয়ান ইউনিয়ন যেটা বলেছে, ইউরোপিয়ান ইউনিয়ন বলেছে প্রসেস ইজ দ্য মেইন থিং। অ্যাবসলিউটলি রাইট। আমরা তো প্রসেস নিয়ে কথা বলছি, ডেমোক্রেটিক প্রসেসটা ঠিক করুন। একদিনের ইলেকশনে কিছু হবে না। আমি ভোট করতে 2018 সালে, হ্যাঁ রাইট, 2018 সালের নির্বাচনে যখন কথা উঠলো তখন একটু শুধু জানতে চাই যে 2018 সালের নির্বাচনে যে 7 জন বিএনপির ক্যান্ডিডেট বিএনপির মহাসচিব সহ পাশ করে আসলেন, তাদেরকে কি আওয়ামী লীগ ইচ্ছা করে পাশ করাইলো? আচ্ছা, আপনার কি হাস্যকর মনে হয় না যে বিএনপির মহাসচিব নিচের এলাকার ঠাকুরগাঁ থেকে হেরে গেল, আর হেরে গিয়ে বগুড়া থেকে জিতে গেল? না এটা আপনার কাছে হাস্যকর মনে হয় না? আসলে তো আপনি 2018 অনেক কিছু নিয়ে আসতে পারেন, মানে এটা ইচ্ছা করে পাস করেছে নাকি? আপনি ওই 7 জন আপনি দেখেন, তারা কি নৌকার কাছে হেরেছে না লাঙ্গলের কাছে হেরেছে? দ্যাট ইজ মাই ফার্স্ট পয়েন্ট। যে 7 জন পাস করলো যে 7 জন পাস করলো, আরে সেটাই তো বলছি, যেই 7 জন পাস করলো, সেই 4 জন পাস করেছে নৌকাকে হারিয়ে না লাঙ্গলকে হারিয়ে, সেটা একটু খোঁজ নেন খালেদ ভাই। সেটা একটু খোঁজ নেন, কারণ কোনো at that point কোন নৌকার ক্যান্ডিডেট হাঁটতে রাজি ছিল না, কারণ সবাই দেখতেছে এসপিডিসিরা সিল মেরে দিচ্ছে, সুতরাং তারা কোন নৌকার ক্যান্ডিডেট তো হাঁটতে রাজি না, কারণ সবাই তো সিলে এমপি হইতেছে, সিল মেরে এমপি হইতেছে। তো এখন আপনি আমি আপনাকে সিরিয়াসলি বললাম, আপনি খোঁজ নিয়ে দেখেন যে ওই 7 জন কয়জন
ওই 7 জনের মধ্যে ম্যাক্সিমামই মেজরিটি লাঙ্গলের কাছে হারছে, মানে কোন নৌকা হারে নাই, জিতেছে। হ্যাঁ, আচ্ছা কোন নৌকা, কিন্তু আপনার জেলায় যে আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা নৌকা লয়ে হাইরা গেল, নৌকা হারছে তো 2018 নির্বাচনে। আমি কাজী জাফরুল্লাহ সাহেবের কথা বলতেছি। আচ্ছা হ্যাঁ, আমার জেলায় হ্যাঁ ভাঙা, ওখানে কি হয়েছে জানেন? ওখানে হচ্ছে যে ওনাদের ফ্যামিলির একজন ক্যান্ডিডেট আছে, আর ওনার জাফরুল্লাহ সাহেব ওনার পুরনো ক্যান্ডিডেট, এখন নৌকা পায় জাফরুল্লাহ সাহেব, আর নৌকা পায় জাফরুল্লাহ সাহেব, কিন্তু ওখানে যে ইলেকশনটা ওনারা একটা ফেয়ার করে দেয়, ফেয়ার করে দিয়ে এখন যে জিতেছে তার হয়তো পপুলারিটি বেশি থাকতে পারে, সে জিতেছে, ঠিক আছে, ওইখানে কিন্তু ফেয়ার। এখন আমি অনেক কিছু কিন্তু আমি এখন আমার নির্বাচনী এলাকার খাতিরে ঠিক আছে, কিন্তু আপনি ঠিক আছে, আপনি তাহলে আপনি আমাকে বলেন তো যে তাহলে 2018 সালের মানে যদি আওয়ামী লীগ ক্ষমতা থাকে বা শেখ হাসিনা ক্ষমতা থাকে, তাহলে 2018 মতোই এরকমই নির্বাচন হবে বলে আপনারা আশঙ্কা করেন, বা সেজন্য আপনারা যাবেন না, এই তো ব্যাপারটা, মানে এটা ফাইনাল যে শেখ হাসিনা ক্ষমতা থাকলে, শেখ হাসিনা ক্ষমতা না থাকলে, শেখ হাসিনা ক্ষমতায় থেকে নির্বাচন দিলে আপনারা নির্বাচন করবেন না। স্যাংশনের পরে র‍্যাব এখন একটু ব্যাকফুটে, তারা নিজেরাই আছে এখন। মেইনলি এখন সেদিন দেখলাম 7 ডিসেম্বরে পল্টন অফিসের সামনে যা হয়েছে, সোয়াট টিম, এখন তারা নতুন একটা গঠন করছে সোয়াট। এই সোয়াটে ছাত্রলীগ, যুবলীগ সবাই আছে, এই সিএ পরে, আপনার জার্সি পরে, ঠিক আছে। আপনার তারপরে হচ্ছে যেটা হচ্ছে আনসার বিজিবি, পুলিশ, ডিবি, এদেরকে তারা ব্যবহার করবে আগামী, এবং আমরা শুনেছি ঈদের পরে তারা অলরেডি বিভিন্ন জায়গা থেকে তারা মিথ্যা মামলায়, ওই যে গায়েবী মামলায় আমাদের লোকজনকে কিন্তু ইতিমধ্যে অ্যারেস্ট করা শুরু করে দিয়েছে। আপনারা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে, আপনারা নির্বাচনে যাবেন না, ব্যাপারটা তো এরকমই। শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী থাকে বা কোন দলীয় সরকারের প্রধানমন্ত্রী থাকে এদেশে কখনো সুষ্ঠু ভোট হবে না। নির্বাচন কমিশন এখানে কোনো ফ্যাক্টর না, দুঃখজনক ভাবে। সেলিম সাহেবরাও আমি প্রশ্নটা করতেছি যে আপনারা নির্বাচনে যেতে চাই, আমরা নির্বাচনে যেতে চাই, শেখ হাসিনা চেয়ারে থাকলে আপনি নির্বাচনে যেতে চান, রাইট? শেখ হাসিনা সরকার থাকলে আপনি শেখ হাসিনা চেয়ারে থেকে নির্বাচনে গিয়ে লাভ নাই ভাই, আবারও মাইর খেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমার প্রশ্নটাই সেই জায়গায়, শেখ হাসিনা এখন নির্বাচন দেওয়ার জন্য ক্ষমতাটা কার কাছে দিয়ে যাবে, বা কি মানে কি করবে এখন? না সেখানেই তো আলোচনার বিষয়টা আসতেছে। এখন উনি যদি শেখ হাসিনা বলবে যে আমি আর প্রধানমন্ত্রী থাকবো না, আমি আর প্রধানমন্ত্রী থাকবো না, সামাওয়াবাদ আপনি প্রধানমন্ত্রী হন, নির্বাচনটা করে দেন। না, প্রধানমন্ত্রী যদি ডিসাইড করে যে না, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আমাদের একটা সলিউশনে আসতে হবে, তাহলে কিন্তু উনি সরকারে আছে, উনি কিন্তু চাইলেই সব রাজনৈতিক দলকে ডাকতে পারে, ইনক্লুডিং বিএনপি, ডেকে যে উনি স্টেপ ডাউন করে কিভাবে একটা তত্ত্বাবধায়ক সরকার যে একেবারে না উনি ঠিক করবে না, সামগ্রিক ভাবে ঠিক করতে হবে। সামগ্রিক রাজনৈতিক দল, সকল রাজনৈতিক দলকে ঘোষণা দিবে, সবার সাথে আলোচনার ভিত্তিতে ঠিক করতে হবে। আমি শুধু আপনাকে প্রশ্নটি করে রাখি, আমি আবার একটু ডক্টর সেলিম মাহমুদকে একটু দ্রুত আসি, আপনাকে প্রশ্নটি শুধু বলে রাখি যে বলা হয় যে বিএনপি মোটেও আসলে, বিএনপি মুখে যতই গণতন্ত্রের কথা বলুক, মোটেও আসলে ভিন্ন মতকে গুরুত্ব দেয় না এবং ভিন্ন মতকে আসলে সহ্য করতে পারে না। এর সর্বশেষ প্রমাণ শওকত মাহমুদকে দল থেকে বহিষ্কার। এই প্রসঙ্গে আপনার কাছ থেকে একটু শুনবো সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দের কাছে। তার আগে আমরা একটু ডক্টর সেলিম মাহমুদের কাছে শুনতে চাই যে ডক্টর সেলিম মাহমুদ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কথা কিছুটা তুলেছিলেন শামা ওবায়দ। আমি পুরোটাই বলতে চাই যে সর্বশেষে এই অ্যাসোসিয়েশন ইলেকশনের ক্ষেত্রে আমরা দেখলাম যে আওয়ামী লীগ আসলে কোনো অ্যাসোসিয়েশনে, বহুদিন ধরে এফবিসিসিআইতে আসলে কোনো ইলেকশন হয় না, সিলেকশন হয়। একইভাবে অন্যান্য যে পেশাজীবী সংস্থাগুলি আছে সেগুলি প্রত্যেকটাকেই আসলে একরকম ভাবে সিলেকশনের জায়গায় নিয়ে এসছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ আসলে ইলেকশনের ঝুঁকিটা নিতেই চায় না। ডক্টর সেলিম মাহমুদ। আচ্ছা, তার আগে শামা ওবায়দ একটি কথা বলেছেন, আমার উত্তর দিতে হবে। তিনি বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা। আমি কিন্তু খালিদ আপনার সামনে দায়িত্ব নিয়ে বলছি, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে আওয়ামী লীগের কোনো ভিন্ন মত ছিল না। আপনার সেখানে কিন্তু আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা করেছে, মামলা চলাকালীন ইভেন অন্য জায়গায়, সেটা কিন্তু দৃশ্যমান মিডিয়াতে এসছে। আরেকটা বিষয় তিনি একটা কথা বলেছেন যে 2009 সালে আমি কি আওয়ামী লীগ করতাম কিনা। তিনি হয়তো জানেন না এই তত্ত্বাবধায়ক সরকারের মুভমেন্ট যেটা 90-এর দশকের শুরুর দিকে ছিল, সান নিনিয়ান আপনার মনে আছে 1994 সালে সান নিনিয়ান আসছিল। সেই সান নিনিয়ান আসা উপলক্ষে আওয়ামী লীগের যে একটা ওয়ার্কিং গ্রুপ
আপনার 4 সদস্য বিশিষ্ট, আমি যেটা সর্বকনিষ্ঠ সদস্য ছিলাম 1994 সালে, এবং তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনে আমি নিজেও সম্পৃক্ত ছিলাম। আর যে বিষয়টা হচ্ছে যে আপনার তিনি বললেন যে আমরা সারা রাত বসে সিল মেরেছিলাম, এই মানসিকতাটা কেন? কারণ তাদের নেতা, যে আদর্শিক নেতা জেনারেল জিয়া, যিনি 75 এটা একটু অন্যায় হচ্ছে এটা বলা। কারণ হচ্ছে যে আপনাদের জোটের সদস্যরা সংসদে দাঁড়িয়ে রাতে ভোটের কথা বলেছেন। আমি নাম বলে এখন আর ওনাদের বিব্রত করতে চাই না। দুইজন কমিশনার মানসিকতায় ওই জিনিসটা মুজিবুল জন্য বলেছে জাতীয় পার্টি। জেনারেল জিয়ার সময় এই রাতের বেলা এরকম সিল মারা হয়েছিল, এবং যে ভোট সংখ্যা ধরেন 4000 ভোট, দেখা গেল সিল মেরেছে 5000, এরকম হয়েছে, এবং আন্তর্জাতিক গণমাধ্যমে সেটা এসছে। আর চুন্নু সাহেব যেটা বলেছেন এটা অন্য জিনিস। পার্লামেন্টে আপনার জাতীয় পার্টি তিনি বলেছেন যে হ্যাঁ আমরা ওই কাজ করেছিলাম অতীতে, সামরিক সরকারের সময়ের কথা বলছে না। মেনন সাহেব নৌকা মার্কা নিয়ে নির্বাচন করার কথা, তার কথা তিনি বলেছেন। মেনন সাহেবের কথা আমি নিজের কানে শুনেছি। মেনন সাহেব নৌকা মার্কা নিয়ে নির্বাচন করেছেন। মেনন সাহেব বলেছেন এই নির্বাচন ঠিক হয় নাই। তিনি এলাকায় গেলে শুনেন যে এই নির্বাচন ভালো হয় নাই। তিনি জানেন যে অনেকগুলি জায়গায় নির্বাচন খারাপ হয়েছে। শুনেন, মানুষের অনেক ব্যক্তিগত গ্রিভেন্স থাকতে পারে, ব্যক্তিগত মনোবলনের কারণে যে একটি কথা বলতে পারে, কিন্তু অন প্রিন্সিপাল তিনি যদি এটা বলে থাকেন হি মাস্ট রিজাইন ফ্রম দি পার্লামেন্ট। আমি দায়িত্ব নিয়ে বলছি। এখন বিষয়টা হচ্ছে যে সুপ্রিম কোর্টের যে কথাটা বলেন, দেখুন সুপ্রিম কোর্টের ভিডিও ক্লিপগুলো আমি দিচ্ছি, যেখানে আমি দেখেছি বিএনপি দলীয় আইনজীবীরা হামলা করেছিল কয়েক জায়গায় সুপ্রিম কোর্টের নির্বাচনের ঠিক সময়, এবং তারা কিন্তু হামলা করেছে, এবং পরবর্তীকালে এই আইনজীবীদের মধ্যে একটা বিবাদ এবং সংঘর্ষ হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বাভাবিকভাবে আইনজীবী এবং বিচারকদের এবং আদালতের নিরাপত্তার জন্য সেখানে আপনার গিয়েছিল। কিন্তু বিষয়টা যেভাবে বলা হচ্ছে যে না, এটা তো আপনার মনে আছে, আমরা যদি সেটা চাইতাম তাহলে তো অনেক ওয়ে আছে নির্বাচন বন্ধ করার। ডক্টর সেলিম মাহমুদ, আপনার বন্ধু বান্ধবদের মধ্যে কেউ কিন্তু এখন এই সুপ্রিম কোর্টের জজ আছেন। সেই জন্য আমি বলছি, আপনার কি মনে আছে যে আওয়ামী লীগের মন্ত্রীদের নেতৃত্বে সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে লাঠি মিছিল হয়েছিল? আপনার কি মনে আছে প্রধান বিচারপতির ঘরে লাথি মারা হয়েছিল? আর এর কোনোটার সময় কি কোনোদিন পুলিশ ঢুকেছিল কখনো? শুনেন, লাঠি মিছিল হয়েছিল, আওয়ামী লীগের 6 জন মন্ত্রী নেতৃত্ব দিয়েছিলেন। 6 জন মন্ত্রী সুপ্রিম কোর্টকে দেখানোর জন্য লাঠি মিছিল, সুপ্রিম কোর্টকে দেখানোর জন্য লাঠি মিছিল। লাঠি মিছিল হয়েছিল বাইরে। সেই লাঠি মিছিল সুপ্রিম কোর্টকে উদ্দেশ্য করে করা হয়েছিল, উদ্দেশ্য করে করা হয়েছিল। জাতির পিতার হত্যার বিচারে দু একজন বিচারক যারা মনে প্রাণে বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে না, তারা এম্বারেস ফিল করছিল। আমি সেই বিচারক বলবো না, সেই ব্যক্তিদের প্রতি আমার ঘৃণা প্রকাশ করছি। তাদের বিরুদ্ধে যিনি জাতির পিতা, যার নামে সংবিধানের প্রথম বাক্যে যার কথা বলা হয়েছে, আপনি একজন জুরিস্ট ডক্টর সেলিম মাহমুদ, এই কথা বলতে পারলেন যে বিচারপতি কোনো এম্বারাস ফিল করা মানে হচ্ছে যে তিনি বিপক্ষ অবস্থান নেওয়া? নো, আমি আপনাকে কেন বলছি কথাটা, আমি বিচারকের বিরুদ্ধে বলছি না, আমি বলছি আমাদের ইভেন স্বাধীন বিচার ব্যবস্থাও কিছু বাংলাদেশের আদর্শ বিরোধী কিছু ব্যক্তি ইমপ্ল্যান্টেড হচ্ছে বিভিন্ন সময়, তারাই কিন্তু এই কাজটা করেছে। এবং যে লাঠি মিছিল হচ্ছে সেটা সুপ্রিম কোর্টে না, সেটা বাইরে, সুপ্রিম কোর্টের ঠিক সামনে। আচ্ছা শুনেন, যেখানেই হোক, কিন্তু জাতির পিতার বিচার বন্ধের যে ষড়যন্ত্র, সেটা তো বাংলাদেশের মানুষ সেটা মেনে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দরজায় লাথি দেওয়া হয়েছে না, প্রধান বিচারপতির দরজায় আমরা লাথি মারিনি, এর প্রশ্নই আসে না। আমরা বলতে আপনি মারেন নাই, কিন্তু আমরা বলতে কি বুঝাচ্ছেন সেটা বলেন। আমি উপস্থিত ছিলাম সেখানে, আপনি বলেন আমরা বলতে কি বুঝাচ্ছেন। আমি উপস্থিত ছিলাম সেখানে, আপনি আমরা বলতে কারা? আমরা বলতে বুঝাচ্ছি আমাদের দলের কোন নেতা কর্মী এই কাজ করতে পারে না। আমি জানি না এরকম কারণ আমার যদি এরকম হয় যে যিনি হচ্ছে আওয়ামী লীগের রাজনীতির সাথে মানে ঘোষণা দিয়ে সুপ্রিম কোর্টে আওয়ামী লীগের রাজনীতি করেন, সেরকম কেউ ছিল আপনি জানেন? আমি শুনেন, সুপ্রিম কোর্টের এখন যে ডেইলি স্টার একটা ছবি আসছে যে একটা দরজা লাথি মারছে, সেই দরজাটা কার? সেটা কি প্রধান বিচারপতির দরজা না অন্য কোনো দরজা? আমি বুঝতে পারছি, আপনি একটা ডেইলি স্টার একটা ছবি আসছিল, আমি উপস্থিত ছিলাম সেখানে যখন লাথি মারা হচ্ছে, আমি উপস্থিত ছিলাম সেখানে। শুনেন, আমি উপস্থিত ছিলাম সেখানে। আমি আপনাকে বলি, অনেক এটা নিয়ে মিডিয়াতে অনেক ভার্সন আসছে, কেউ বলে যে এটা অন্য দরজা, কেউ বলে লাইব্রেরি দরজা। এখন দেখুন তখন কি হয়েছিল,
তখন এই সুপ্রিম কোর্টে বিএনপির, আপনার মনে আছে, বিএনপি, দলীয় আইনজীবী এবং সরকারের বিভিন্ন রকমের সংস্থা গিয়ে সুপ্রিম কোর্ট নিয়ন্ত্রণ নিতে চেয়েছিল যে বিভিন্ন মামলা হচ্ছিল সেই মামলাগুলো স্টপ করানোর জন্য। তো সেক্ষেত্রে একটা বিস্ফোরণ হয়েছে। আচ্ছা আমরা আসলে আমরা একটু প্রসঙ্গ, রাতের অন্ধকারে বাধ্য হলো কেন চলে যেতে, এটা একটু সেলিম সাহেব একটু বলেন না। না, সিনা সাহেব চলে গেছে, সেটা সিনা সাহেব কেন উনি বলেন দেখি সেলিম সাহেব কেন চলে গেল, কেন ওনার বাধ্য না প্রধান বিচারপতি থাকা অবস্থায়। আচ্ছা এই ব্যাপারে আমরা এটাই শেষ প্রশ্ন, যে প্রধান বিচারপতি থাকা অবস্থায় তিনি রাতের অন্ধকারে চলে গেলেন বা তিনি বললেন যে তিনি চলে যেতে বাধ্য হয়েছেন, সেটা কেন? হ্যাঁ কেন এই প্রধান, শুনেন, পৃথিবীর কোন দেশে প্রধান বিচারপতি সরাসরি আপনার রাজনীতিতে সম্পৃক্ত হতে পারেন? তার যে বক্তব্য, পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্রে বসে তিনি ভারতের বিরুদ্ধে কথা বলছেন, তিনি বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কথা বলছেন, তিনি একজন ঠিক আছে। আমি আসলে বিচারপতি সিনাকে নিয়ে আসলে আরেকদিন আলোচনা করা যাবে। বিচারপতি সিনা তার রায়ের মধ্যে বা তার লেখার মধ্যে এটিও বলেছে যে তিনি স্পষ্টভাবে আওয়ামী লীগের জন্য অনেক করেছেন, আওয়ামী লীগের অনেক কথা শুনেছেন এবং বেগম খালেদা জিয়ার একাধিক মামলা তিনি কোয়াশ করতে দেন নাই, এরকম অনেক কথাও তিনি বলেছেন। এবং তিনি মানে যাই হোক, সিনা সাহেবকে নিয়ে আরেকদিন আলোচনা করা যাবে। আমরা যেটি বলতে চাই ডক্টর সেলিম মাহমুদ, তাহলে কি এই উপসংহারে আমরা আসতে পারলাম যে আমরা যে সামনের নির্বাচনটি সেটি 2018 সালের নির্বাচন থেকে কোন জায়গায় আলাদা দেখবো এবং কেন? যেখানে আমরা অ্যাসোসিয়েশনগুলি নির্বাচনেও আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের একছত্র আধিপত্য, এটা হয়তো আপনি যুক্তি দিয়ে তর্ক দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন যে ঠিক একছত্র আধিপত্য না, কিন্তু আসলে বাস্তবে তাই দেখতে পাচ্ছি। আমরা কোনো অ্যাসোসিয়েশনে, বিজিএমএ বলেন, এফবিসিসিআই বলেন, কোনো অ্যাসোসিয়েশনে আওয়ামী লীগ ছাড়া আমরা কোনো জায়গায় আমরা কোনো নির্বাচন কিন্তু দেখতে পাচ্ছি। আমি কোনো জায়গায় আমি একটা কথা বলি, এদেশের মানুষ কোনো ভিন্নমত নাই। শেখ হাসিনার বাইরে কাউকে ভোট দিবে আপনি মনে করেন? বুকে হাত দিয়ে শেখ হাসিনা এই বাংলাদেশের জন্য যা করেছেন, এখন আমরা কেন আমরা চাই এদেশে ক্রেডিবল এবং একটা গ্রহণযোগ্য পার্টিসিপেটরি নির্বাচন হোক। আমরা বিএনপিকে ডক্টর সেলিম মাহমুদ, আমার মনে হয় যে দর্শকরা একটু ভুল বুঝতে পারে। আমরা আপনার কথাটি আবার একটু বলি। আপনি কি আমাকে এই প্রশ্ন করলেন যে আপনি কি খালেদ এটি মনে করেন যে এদেশের মানুষ শেখ হাসিনা ছাড়া আর কাউকে ভোট দিবে? আপনি কি আমাকে এই প্রশ্নটি করলেন? আসলে হ্যাঁ, আমি এটা করছি এই জন্য যে আমরা মানে 17 কোটি লোক শেখ হাসিনাকে ভোট দিবে, আপনি এটি মনে করছেন? হ্যাঁ, আমি তো তাই মনে করি। এদেশে এক্স্যাক্টলি, সেই জন্য তো আসলে নির্বাচন ব্যবস্থা তো দরকার নাই। নির্বাচন ব্যবস্থা তো দরকার নো আমি অবশ্যই নির্বাচন ব্যবস্থা থাকবে, তারা সাধারণ মানুষ শেখ হাসিনাকে ভোট দিবে, কারণ এদেশের জন্য, এদেশের মানুষের জন্য তিনি যা করেছেন, শত বছরে এরকম কোন একটা রাষ্ট্রনায়ক করতে পারে, তার সেই সৌভাগ্য হয়েছে। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, সব সিস্টেম ধ্বংস করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, না ডক্টর সেলিম মাহমুদের বক্তব্য পরিষ্কার। ডক্টর সেলিম মাহমুদ মনে করেন যে যেহেতু শেখ হাসিনা অনেক কাজ করেছেন, বাংলাদেশের সব মানুষ এখানে ভোট দিবেন। আমি জানতে চেয়েছিলাম যে ভিন্ন মত প্রসঙ্গে বিএনপির অবস্থান নিয়ে। শামা ওবায়েদ, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে বিএনপির জায়গায় ভিন্ন মতের কোনো অবস্থান নেই। আমি বিএনপির আমি পত্রিকাটির নাম ভুলে গেছি, পড়ছিলাম যে সেটা আসলে মানে বিএনপি করতেন এরকম একজন লোকই বলছেন যে আসলে ধোয়ার দরকার নাই, ধুইতে ধুইতে তো মানে মূল বিষয়টি উজাড় হয়ে যাচ্ছে। বিএনপি কেন এত শোধনবাদী হয়ে উঠেছে এবং বিএনপি কেন একদমই ভিন্ন মত নিতে পারে না, যদিও সারাক্ষণ তারা ভিন্ন মতের কথা বলে? আমরা তো আমাদের স্ট্যান্ডিং কমিটিতেই থেকে শুরু করে সবারই ভিন্ন মত আছে, আমরা ভিন্ন মত পোষণ করি। আপনি শওকত মাহমুদ সাহেবের কথা বলছেন তো, শওকত মাহমুদ সাহেবকে ওনার বিভিন্ন দলের বিরুদ্ধে কি কাজ লেটার দেওয়া হয়েছিল। তো এখন উনি যেহেতু মানে একটা দলের একটা সিনিয়র পজিশন, উনি কিন্তু দলের সদস্য না বা দলের সেক্রেটারি পর্যায়ে, দলের একজন ভাইস চেয়ারম্যান। সো সে একটা সিনিয়র পজিশনে থেকে যখন একটা টোটালি একটা ভিন্ন জায়গায় গিয়ে একটি দল বা একটা অর্গানাইজেশন, আমি জানি না উনি কি গঠন করছেন এবং সেখানে আবার সেই দলের আবার কনস্টিটিউশন আছে, তাদের এজেন্ডা আছে, পাসি আছে, তখন কিন্তু
অবশ্যই এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি রাজনৈতিক দল, সেই হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা আমার পলিসি মেকার আছে তারা সিদ্ধান্ত নিতেই পারে এবং স্ট্যান্ডিং কমিটিতে ঐক্যবদ্ধভাবে এই সিদ্ধান্তটা এসেছে। সামাবেদ আপা, আপনাদের দল করতেন একজন, তার নাম মহিউদ্দিন খান মোহন। উনি দৈনিক সমকালে সম্ভবত তিনি একটি কলাম লিখলেন। কলামের ক্ষেত্রে তিনি বলছেন যে শওকত মাহমুদের পরে কে শীর্ষক কলাম উদ্ধৃত করে তিনি লিখছেন, একজন সিনিয়র নেতা বলেছেন, আমি কোট করছি, ম্যাডামের সামনে কথা বলা যেত, তর্কাতর্কিও করা যেত, কিন্তু তারেক রহমানের সামনে কথা বলা যায় না। সবাইকে বিনা প্রশ্নে তার কথা মানতে হবে, নির্দেশ পালন করতে হবে। তারেক নিজের মতো করে দল গোছাতে গিয়ে দলের ভিতর অনৈক্যের বীজ বপন করেছেন এবং সেই কারণে আসলে শওকত মাহমুদ একটি কমিটি করলেন, যে কমিটি 2013 সালে গঠিত রয়েছে। যেই কমিটির ক্ষেত্রে আমি প্রবাদটির কথা বলছিলাম, প্রবাদটি হচ্ছে ধোয়ার চেয়ে আধোয়া ভালো, ধুইতে ধুইতে সবই গেল। সেই কমিটির ক্ষেত্রে সেই কমিটিতে স্পষ্ট বলা হয়েছে যে সেটি আসলে কোনো রাজনৈতিক কমিটি নয়। সেরকম একটি কমিটি করার কারণে তাকে কোনো সুযোগ না দিয়ে তাকে আসলে দল থেকে বহিষ্কার করায় কি প্রমাণ করে না যে বিএনপি আসলে কোনো গণতন্ত্র এর বিশ্বাস করে না? আবার জনাব ওবায়দুল কাদেরও আরেকটি কথা বলেছেন, এই শেষ কথা বলি, যে গত 12 বছর ধরে যে মির্জা ফখরুল ইসলাম আলম কিন্তু পার্টির জেনারেল সেক্রেটারি আছেন, কোনো ধরনের কোনো কাউন্সিল বা কোনো কিছু ছাড়া, সেটিও প্রমাণ করে বিএনপির মধ্যে আসলে কোনো গণতন্ত্র বা এরকম কোনো কিছু নাই। ওবায়দুল কাদেরের কথা। জি আপা, ঠিক আছে। তো এখন প্রথম কথা যে আপনি মোহন সাহেবের কথা বললেন, উনি নেতা ছিলেন, তো অতি নেতা ছিলেন। এখন উনি যখন ছিলেন, যেহেতু উনি এখন নাই, উনি কলাম লিখলে এটা ওনাকে জিজ্ঞেস করতে হবে ভাই, এটা ওনার মতামত, এই ওনার মতামতের উপরে আমি কোনো কমেন্ট করতে পারবো না। এবং কোন নেতা এই কথা বলেছে সেই নেতার নাম কিন্তু আমি জানি না। তো সুতরাং এটা আমি মনে করি যে এটা একেবারেই দিবালোকের মতো দেখা যাচ্ছে যে গত 6-7-8 মাসে জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে যে আন্দোলনটা গড়ে উঠেছে, যে গণসমাবেশগুলো হচ্ছে, সেটা তো ওনার নেতৃত্বে হচ্ছে এবং চলমান আন্দোলনটা ওনার নেতৃত্বে হচ্ছে। তো সুতরাং এটা তো ওনার নেতৃত্ব, কোনোভাবেই এখানে সমস্যা নেই, সবাই ঐক্যবদ্ধভাবে দলের ভিতরে কাজ করছে। এবং কেউ যদি কারো ব্যক্তিগত সমস্যা থাকে, তার ক্ষোভ কলামের মাধ্যমে বিভিন্নভাবে প্রকাশ করতেই পারে। এবং আমাদের শওকত মাহমুদ সাহেবকে এর আগেও কিন্তু আমি আপনাকে বলেছি 2-3 বার শোকজ দেওয়া হয়েছে এবং উনি যখন গেছেন, উনি তো স্থায়ী কমিটি বা মহাসচিব কারোর সাথে আমার জানা মতে আলাপ করেন। এক দলের ভাইস চেয়ারম্যান একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, ওই পদে থেকে উনি তো কারোর সাথে আলাপ করে যান নাই যে আমি এখন আরেকটা কমিটি গঠন করছি। এটি যে বলা হচ্ছে যে উনি সরকারের কাছ থেকে কোনো আর্থিক বা অন্যভাবে অনেক লাভবান হয়ে থাকতে পারেন, দল ভাঙার চেষ্টা করছেন, এইটার সম্পর্কে কি আপনি কোনো মন্তব্য করবেন যে শওকত মাহমুদ আসলে দল বা এরকম আরো ভিতরে বিএনপির ভিতরে আরো অনেক লোক আছে, বিএনপির অনেক লোক আছে যাদেরকে আসলে সরকার বিভিন্নভাবে টোপ দিচ্ছে বা ভাঙিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে? শুনে সেলিম ভাইয়ের দল আওয়ামী লীগ গত 16 বছর ধরে চেষ্টা করছে দল ভাঙার, বিএনপি ভাঙার। বহু লোককে টোপ দিচ্ছে। এই নতুন না, এই 14 সালের ইলেকশনে দিয়েছে, 18 সালের ইলেকশনে আগে দিয়েছে, এখনো আবার নতুন ভাবে দেওয়া শুরু করেছে। নতুন কিছু না, এই দল ভাঙার তারা চেষ্টা করছে, ভাঙছে না। ভাঙছেই গত 12 বছরে বিএনপি যত দুর্বল হয়েছে, এটা তো ভাঙারই লক্ষণ। হয়তো উপর দিয়ে আসে খোল না। আমি তো ভাই একজন সাংগঠনিক সম্পাদক, আমার তৃণমূলে কাজ করতে হয় ভাই। আমি কালকেও গ্রামে গেছি, আমি গ্রামে ঘুরি, ইউনিয়নে ঘুরি। আমরা দেখি যে মানুষ শুধু একটা সুষ্ঠু, মানে যেটা সেলিম ভাই বললো ওনার ভাষায়, সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। সেটা যে আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের আদায় করতে হয়, ওরা মানুষ কিন্তু রক্ত দিতে রেডি। আমাদের 17 জন যুবক অলরেডি প্রাণ দিয়েছে গত 6 মাসে। আমরা কিন্তু আমাদের নেতাকর্মীরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করার জন্য তারা করছে, তারা প্রাণ দিচ্ছে, তারা মার খাচ্ছে, তারা জেলে যাচ্ছে। আর কি করবে তারা? তাদের আনুগত্যের প্রমাণ, দলের প্রতি তাদের ভালোবাসার প্রমাণ তারা আর কিভাবে দিবে? তারা তো সেটা কাজ করে যাচ্ছে। দেশে সাধারণ মানুষ অতিষ্ঠ ভাই। তারা একটা 2023 সালের নির্বাচন নিয়ে তৃণমূল কি বলে? 2023 সালের নির্বাচনে 2023 সালে তৃণমূল নিয়ে তারা ভীত। তারা মনে করে যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে আর 18 সালের ঘটনা রিপিট হওয়ার আশঙ্কা আছে। সুতরাং তারা মনে করে যে অবশ্যই এখানে একটা ব্যবস্থা হওয়া উচিত, যে ব্যবস্থায় মানুষজন নিশ্চিন্তে গিয়ে অ্যাটলিস্ট ভোট দিতে পারবে। ভাই, ইউনিয়ন নির্বাচনে সেদিন আওয়ামী লীগের এক নেতা ইভিএম মেশিন নিয়ে বাইরে গেছে বুথ থেকে, মানে ইভিএম মেশিন নিয়ে চলে গেছে সে। তা আপনি কি এই দেশে কি নির্বাচন আপনি করবেন? তো সুতরাং
কিন্তু আপনারা হ্যাঁ যত বলেন। মানে আপনারা যত নির্বাচন ব্যবস্থা ভোট টোট এগুলির কথা বলেন, কিন্তু আসলে যদি আপনি ভিশনের কথা বলেন, রাষ্ট্র পরিচালনার যেগুলি মূলনীতির কথা বলেন, সেই ক্ষেত্রে কি আসলে শেখ হাসিনা যেসব নীতি নিয়েছেন, যা কিছু করছেন, তার কাউন্টারে বিএনপিকে আসলে সেই অর্থে কোনো কিছু দিতে পেরেছে? মানে তৃণমূল থেকে আসলে কি মনে হয় বা কি বলা হচ্ছে এটা? না মানে এখন রাষ্ট্র পরিচালনার নীতিটা কি? এখন শেখ হাসিনার নীতিটা কি? রাষ্ট্র পরিচালনার নীতিটা কি ভাই? এখন আমরা একটা ২৭ দফা দিয়েছি, যেখানে কনস্টিটিউশনাল কিছু পরিবর্তনের কথা আমরা বলেছি সাংবিধানিক ভাবে। সেটা এক নম্বরে অবশ্যই আছে কেয়ারটেকার, সেকেন্ড আমাদের ভারসাম্য, ক্ষমতার ভারসাম্য, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মধ্যে এক ব্যক্তি দুইবার প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এইসব কিছু আমরা কিন্তু মেজর কিছু রিফর্মের কথা আমরা বলেছি, এবং সেইভাবে প্রত্যেকটা সেক্টরে আমরা রিফর্মের কথা বলেছি। এখন রাষ্ট্রনীতিটা কি? পুলিশের র‍্যাব দিয়ে দেশ চালাইতেছে, এজেন্সির লোক দিয়ে না, দেশ পুলিশ আর চলতেছে, র‍্যাব এটা দিয়ে কি রাষ্ট্রনীতি? পুলিশ আর র‍্যাব দিয়ে দেশ না চালালে তো 2015 সালের মতো না, আপনারা না, লাগাতার অবরোধ বজায় আপনি- রাখতেন, গাড়ি ভাঙতেন, না সেলিম পুরাইতেন, ভাই, না আমরা কোনো গাড়ি পোড়াই নাই, হরতাল আমরা কর্মসূচি লাগাতার অবরোধ দিয়ে গাড়ি রাখছেন, পোড়ায় আর ছাত্রলীগ পুরা আপনাদের অবরোধ সফল করে দিচ্ছে। হ্যাঁ পলিটিক্স এমনি হ্যাঁ, কাজ করে আমাদের না, অবরোধ ওরা পলিটিক্স এমনি কাজ করে না। তাহলে আপনারা দেখে না, অবরোধটা politics তুলে নিতেন, না অবরোধটা আপনারা তুলে নিতেন। আমরা স্টুডেন্ট পলিটিক্স করে আসছি, আমরা জানি যে এমনি তো পলিটিক্স হয় না। আমরা অবরোধ দিয়েছি কোন একটা লক্ষ্যে, রাইট? তখনও কিন্তু আমরা নির্বাচনের সুষ্ঠু নির্বাচনের খাতিরে বা মানুষ ভোট দিতে পারেনি সেটা প্রতিবাদেই কিন্তু ছিল। এখন আপনার যে প্রশ্নটা, সেই প্রশ্ন হচ্ছে 2023 সালে নির্বাচনটা কিভাবে হবে। আমি সেলিম ভাইকে বলতে চাই, ওনাদের কোনো বড় নেতা কিন্তু এখন আর কথা বলে না। ওবায়দুল কাদের সাহেব তথ্যমন্ত্রী ছাড়া আমি আর কাউকে কথা বলতে দেখি না। আর কত বড় নেতা চান? শেখ হাসিনা কথা বলে, ওবায়দুল কাদের বলে, আর কত বড় নেতা চান? ওনার বাবার সাথে রাজনীতি করেছে এরকম বহু নেতা এখন আওয়ামী লীগে জীবিত আছে। না, তাদের তো তো ওনারা রিটায়ারমেন্টে পাঠানো স্তব্ধ হয়ে গেছে। রিটায়ারমেন্টে পাঠানো। সেটা তো আওয়ামী লীগ জানে, সেটা তো আমরা জানি না যে রিটায়ারমেন্টে গেছে। আপা আমরা তো জানি আসলে তারা পদে আছে, আপা আমাদের সময় আসলে আপা আমাদের এখন সময় তারা কিন্তু কোনো কথা বলছে। আমার কথা খুব পরিষ্কার যে আওয়ামী লীগ বিদেশিদের না, ওনারা বিদেশিদের প্রতিদিন গালি দেয়, আমার বিদেশিদের ভয়ও পায়। ওই লাঞ্চ খাবে, ডিনার খাবে, বিএনপি অফিসে যদি কোনো অ্যাম্বাসেডর আসে, পরের দিনই ফরেন মিনিস্ট্রি থেকে সব মিশনে চিঠি দেয় যে কেন বিএনপির সাথে দেখা করা হচ্ছে। হ্যাঁ, তো এখন এই জিনিসগুলো ওনাদের বন্ধ করতে হবে। ওনাদের যদি জনগণের উপর আস্থা থাকে, ওনারা উন্নয়ন করে থাকে, তো ওনারা ভোটে আবার আসুক, আরো 40 বছর। শ্যামাপা আপনাকে ধন্যবাদ। আমাদের আসলে আর সময় নাই শ্যামাপা, আমরা একদম শেষ পর্যায়ে। আমি বললাম জনগণের উপর আস্থা রাখতে হবে, আমরা 20 সেকেন্ড শুনতে পারবো ডক্টর সেলিম মাহমুদ আপনাকে, আপনি যদি এই প্রসঙ্গে কোনো কিছু বলেন যে আসলে বিদেশিদের ভয় দেখায়। ডক্টর আমি সামাওয়াদের কথা, সামাওয়াদের দলের যে মূল নেতা ওনারা তো বিভিন্ন এমবেসিতে গিয়ে ধর্ণা দিচ্ছেন। মূল যে রাষ্ট্র, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র, রাষ্ট্রদূত তিনি তাদের নেতা তারেক জিয়া সম্পর্কে কি মন্তব্য করেছেন? বলেছে হি ইজ কারাপ্ট, হি ইজ ক্রিমিনাল। না সেটা তো আপনাদের দাবি, সেটা তো আপনার দাবি, সেটা তো আপনার দাবি ডক্টর সেলিম মাহমুদ, সেটা আপনার দাবি, সেটা আপনার দাবি, সেটা আপনি বলেছেন, সেটা আপনি বলেছেন। আওয়ামী লীগের দিচ্ছে না। আপনাকে ডক্টর সেলিম মাহমুদ, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ওবায়েদ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আগামী সপ্তাহে অন্য দুজন অতিথিকে নিয়ে আমরা আসবো। প্রিয় দর্শক, আজকে এই শেষ পর্যন্ত আপনি টক শোটি দেখছেন, সেজন্য আপনাকে অনেক অনেক বেশি ধন্যবাদ। তো আপনি আমাদের এই টক শোর ভিডিওটি কোন দেশ থেকে দেখছেন, বাংলাদেশ থেকে নাকি ইন্ডিয়া থেকে দেখছেন, সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি কিছুদিন ধরে দেখতেছি যে আমার এই চ্যানেলের ভিডিও বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডিয়ান মানুষ বেশি দেখতেছে। তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনি কোন দেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। তো আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোনো টক শো নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সাবস্ক্রাইব করে দিবেন, কারণ পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আমাদের এই টক শোটি দেখতে পারবেন। তো আজকের মতো এখানে শেষ করলাম, বাই।